হ্যালো গাইস, দিস ইজ শান্তিকা ঘোষ অ্যান্ড ইউ আর ওয়াচিং সিআরপি একাডেমি। তো শুরু করবো আজকের ক্লাস। আজকে আমরা ম্যাথ পেডাগজির একটা নতুন সেশন নিয়ে হাজির হয়ে গেছি। প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন করে যাও এবং সেশনটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো আজকে হচ্ছে সেট 2। আগের দিন আমরা সেট 1 করেছিলাম, আজকে সেট 2 আমরা ডিসকাস করব। সেট 2 এর প্রথম প্রশ্ন দেখো, কোন পদ্ধতিতে উদাহরণের সাহায্যে নতুন সূত্র প্রতিষ্ঠা করা হয়? অবরোহী পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, আরোহী পদ্ধতি নাকি সংশ্লেষণ পদ্ধতি? উদাহরণের সাহায্যে নতুন সূত্র প্রতিষ্ঠা করা হয় কোন পদ্ধতিতে? তো এটার আনসার হবে আরোহী পদ্ধতিতে উদাহরণের সাহায্যে নতুন সূত্র প্রতিষ্ঠা করা হয়। তো মনে রাখবে, আরোহী পদ্ধতি যেটা, সেটাতে প্রথমে আমরা ভিন্ন ভিন্ন উদাহরণ মানে আলাদা আলাদা কোশ্চেনের আনসার করব, করে সেটা থেকে যখন দেখব যে সমস্ত উদাহরণগুলো একই দিকে ইন্ডিকেট করছে, তো সেখান থেকে আমরা একটা সূত্র প্রতিষ্ঠা করব। ঠিক আছে, অর্থাৎ ডিকোডিং করব আগে, তারপরে আমরা সূত্রটা প্রতিষ্ঠা করব। আর এখানে কোনো প্রিভিয়াস নলেজ থাকবে না। আর অবরোহী পদ্ধতি যেটা, সেটাতে থাকবে প্রিভিয়াস নলেজ আগে থেকে, এবং সেটা থেকে সূত্র থেকে আমরা উদাহরণের দিকে যাব। এই দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে মূল্যায়ন শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনে সর্বাঙ্গীন বিকাশ সাধন পরিমাপ করতে সাহায্য করে, শিক্ষার্থীর শিখন যাচাই করে, শিক্ষার্থীকে উপরের শ্রেণীতে উত্তরণে সাহায্য করে। তো এখানে মূল্যায়ন বলতে কি? মূল্যায়ন বলতে এখানে দুটোই হবে, স্কলাস্টিক এবং নন স্কলাস্টিক। তো এই দুটো বিষয়েরই যখন মূল্যায়ন হবে, তখন হচ্ছে অবধারিতভাবে সর্বাঙ্গীন বিকাশ সাধন পরিমাপ করতে সাহায্য করে মূল্যায়ন। এটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা, গণিতের সবচেয়ে পুরনো শাখা কোনটি? বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি নাকি জ্যোতিষ গণিত? গণিতের সব থেকে পুরনো শাখা কোনটি? গণিতের সবচেয়ে পুরনো শাখা হলো পাটিগণিত। ওকে, পাটিগণিত হচ্ছে গণিতের সব থেকে পুরনো শাখা। সেই জন্য একদম যখন প্রথম ক্লাস শুরু হয়, মানে গণিত শিখন শুরু হয় বা পড়াশোনা শুরু হয় একটা শিক্ষার্থীকে ক্ষেত্রে, তখন পাটিগণিত দিয়ে শুরু করা হয়। সব থেকে পুরনো শাখা হচ্ছে পাটিগণিত। গণিতে আগ্রহ সৃষ্টি করতে গেলে কি করতে হবে? বাস্তব উদাহরণ দিয়ে পড়ালে ভালো, অনুশীলন করলে ভালো, একই ধরনের অনেকগুলি সমস্যা দিলে ভালো, নাকি সবকটি? গণিতের আগ্রহ সৃষ্টি করতে গেলে কি সব থেকে ভালো? দেখো, এটার আনসার হচ্ছে সবকটি, কিন্তু এখানে আমি বলবো সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যদি কিছু থাকে, সেটা হচ্ছে বাস্তব উদাহরণ দিয়ে পড়ালে ভালো বা কন্টেক্সচুয়াল, এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, কারণ মানে গণিত শিক্ষার্থীর যে নলেজটা বা শিক্ষার্থীর যে চিন্তা ভাবনাটা, সেটাকে গণিতকরণ করা, এটাই হচ্ছে মানে লজিক্যালি সে চিন্তা করতে শিখবে, এটাই হচ্ছে গণিতে আগ্রহ সৃষ্টি করার প্রধান লক্ষ্য, এটা আমরা বলতে পারি। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। নেক্সট প্রশ্নে যাব আমরা, শিশুকে সংখ্যা সম্পর্কে ধারণা দিতে যেটি বেশি প্রয়োজন? বাস্তব উদাহরণ, খেলার ছলে শেখানো, বারবার অনুশীলন করে শেখানো, না কোনোটিই নয়? তো শিশুকে সংখ্যা সম্পর্কে ধারণা দিতে গেলে কোনটা বেশি উদাহরণ? দেখো, এখানে তোমাদের দুটো বিষয়ের মধ্যে কনফিউশন হবে, যে খেলার ছলে শেখানো নাকি বাস্তব উদাহরণ। কারণ আমি অনেকবার বলেছি কন্টেক্সচুয়াল বিষয়টা থাকলে তোমরা ওটা আনসার করবে, কিন্তু এটাও বলেছি যে একদম ছোট শিশুর ক্ষেত্রে সবসময় যে শিখনটা প্রযোজ্য, সেটা হচ্ছে
খেলার ছলে শিখন বা খেলার মাধ্যমে শিখন। তো সেই জন্য সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। অবশ্যই দুটোই কারেক্ট, প্রথম দুটো, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে খেলার ছলে শেখানো। গণিত শিখনে যে বিষয়টির গুরুত্ব নেই, কোন বিষয়টার গুরুত্ব নেই? আগ্রহ, মনোযোগ, মুখস্থ নাকি চর্চা? কোন বিষয়টার গুরুত্ব নেই? গণিত শিখনের ক্ষেত্রে কোন বিষয়টার গুরুত্ব নেই? অবশ্যই এটা বুঝতে পারছি, আনসার হচ্ছে মুখস্থ। মুখস্থ বা মেমোরাইজের কোনো গুরুত্ব নেই গণিত শিখনের ক্ষেত্রে, সে গণিত শিখনই হোক বা অন্য যে কোনো শিখনই হোক। একজন শিশু শিক্ষার্থী পিতা পুত্রের পাটিগণিতটা যথাযথ করতে পারে, এক্ষেত্রে তার যে ক্ষমতার বিকাশ হয়েছে সেটা হয়েছে বলা যাবে তা হলো গাণিতিক সূত্রাবলীর প্রয়োগ, সমস্যা সমাধানের, উভয়েরই না কোনোটাই নয়। পিতা পুত্রের একটা গণিত বা একটা ম্যাথ সেটা যথাযথ করতে পারে, সেক্ষেত্রে তার কোন ক্ষমতার বিকাশ হয়েছে? অবশ্যই সে যখন ওটা করতে পারছে, অঙ্কটা করতে পারছে, মানে ও সূত্রাবলীটা জেনে গেছে বা সূত্রগুলো জেনে গেছে এবং ও সমস্যাটা সমাধান করতে পারছে, দ্যাটস ওয়াই দুটো কোশ্চেনের আনসারই, দুটো অপশনই কারেক্ট, সো আনসার হচ্ছে সি। নেক্সট প্রশ্নে চলে যাব। গণিতের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকাশ হলে কোন মূল্যের মধ্যে পড়ে? বৌদ্ধিক, অনুভূতি, নৈতিক নাকি দক্ষতা? গণিতের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকাশ হলে কোন মূল্যের মধ্যে পড়ে সেটা? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি বিকাশ হয় সেটা কোন ধরনের মূল্যের মধ্যে পড়ে বা কোন ধরনের বিকাশের মধ্যে পড়ে? সেটা অবশ্যই নৈতিক বিকাশের মধ্যে পড়বে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যখনই হবে, মানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এটা গণিতের ক্ষেত্রে দিয়েছে, যে কোনো ক্ষেত্রে যখনই আমি সঠিক ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, ঠিক আছে, নৈতিক দ্বন্দ্ব থেকে কি হয়, ক্ষমতা অথবা যেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাটা তৈরি হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যখনই বিকাশ ঘটবে সেটা হয়ে যাবে নৈতিক বিকাশ। এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায় কিসে? আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি নাকি সব পদ্ধতিতে? সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায় কোন পদ্ধতিতে? তো সাধারণ সিদ্ধান্ত বা আমি নীতিটা জানি অথবা আমি কোশ্চেনের আনসারটা কোশ্চেনের যে নিয়মটা করার পদ্ধতিটা অথবা সূত্রটা আমি জানি, এটাই হচ্ছে সাধারণ সিদ্ধান্ত। এখান থেকে আমি দৃষ্টান্তে আসছি, অবশ্যই এটা হয়ে যাবে আমার অবরোহী পদ্ধতি। আর যদি আমাকে দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে আসতে বলতো সেটা হয়ে যেত আরোহী পদ্ধতি। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রশ্নে যাব আমরা। উদ্দেশ্য স্তরটি রয়েছে আবিষ্কার পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, এ বি উভয়ই না কোনোটিই নয়। উদ্দেশ্য স্তরটি কোন পদ্ধতিতে রয়েছে? উদ্দেশ্য স্তরটি কোনো পদ্ধতিতেই নেই। আবিষ্কার, সমস্যা সমাধান, এই দুটো পদ্ধতির কোনোটাতেই উদ্দেশ্য স্তরটা নেই। এবার আমি কোশ্চেনটা এখানে দিয়ে রাখলাম তোমাদেরকে, যেটা আনসার করবে তোমরা কমেন্ট বক্সে, যে উদ্দেশ্য স্তরটা কোন পদ্ধতির একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। প্রাসঙ্গিক গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি অধিক কার্যকরী? বক্তৃতা, সমস্যা সমাধান, প্রজেক্ট নাকি সবকলি? প্রাসঙ্গিক গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতিটা সব থেকে বেশি কার্যকরী? প্রাসঙ্গিক গণিত শিক্ষণ অর্থাৎ যেটা আমরা চারপাশ থেকে যে উদাহরণ পাচ্ছি বা যা কিছু জানতে পাচ্ছি সেটা থেকে গণিত শিক্ষণ করতে পারছি, সেটা অবশ্যই হয়ে যাবে সমস্যা সমাধান পদ্ধতির মধ্যে প্রাসঙ্গিক গণিত শিক্ষণ, যেটা হচ্ছে সব থেকে বেশি একটা মনোবৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে পড়ছে সমস্যা সমাধান পদ্ধতি। নেক্সট চলে যাবো আমরা সংশোধনী শিক্ষায় শিক্ষকের পেশাগত দায়বদ্ধতার প্রয়োজনীয়তা রয়েছে, বক্তব্যটি কার?
সঠিক, বেঠিক, আংশিক ঠিক নাকি সম্পূর্ণ ভুল? সংশোধনী শিক্ষায় শিক্ষকের পেশাগত দায়বদ্ধতার প্রয়োজনীয়তা রয়েছে, এই বক্তব্যটি কার? এই বক্তব্যটি ঠিক আছে না ভুল আছে? সংশোধনী শিক্ষায় শিক্ষকের পেশাগত দায়বদ্ধতার প্রয়োজন রয়েছে, এই বক্তব্যটি কি সঠিক না ভুল? অবশ্যই এটা সঠিক একটা বক্তব্য। সংশোধনী শিক্ষায় পেশাগত দায়বদ্ধতা রয়েছে, কারণ হচ্ছে ও যেহেতু একটা শিক্ষক পেশার মধ্যে রয়েছে, সেই জন্য শিক্ষার্থীদের সকলকে নিয়ে ওকে এগিয়ে যেতে হবে। যারা পিছিয়ে পড়লো তাদেরকেও রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করে শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষাদান কার্যে শিক্ষার্থীকে আরো মনোযোগী করতে তাদের প্রশংসা করতে হবে, বকাবকি করতে হবে, বারবার পরীক্ষা নিতে হবে নাকি সবকটি? শিক্ষাদান কার্যে যদি শিক্ষার্থীদের মনোযোগী করতে চাই তাদেরকে কি করতে হবে? দেখো এখানে বকাবকিটা নেগেটিভ সেন্স দিচ্ছে বুঝতে পারছি, এবং বারবার পরীক্ষা নেওয়াটাও নেগেটিভ সেন্স দিচ্ছে। রইল পরে তাদের প্রশংসা করতে হবে, কিন্তু এই প্রশংসা করার কিন্তু উচ্চ প্রশংসা কিন্তু নেগেটিভ সেন্স দিয়ে দেয়। এখানে সব থেকে ভালো অপশন হবে যদি এখানে মধ্যম মানের প্রশংসা হতো, তাহলে সব থেকে ভালো আনসার হতো, কিন্তু এখানে যেহেতু প্রশংসা আছে তো প্রশংসাই কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষার সব থেকে কার্যকরী হবে যে পদ্ধতিটি, সেটি হলো বাস্তবের সাথে সংযোগ কমিয়ে পড়ানো বাস্তবের সাথে সংযোগ করিয়ে পড়ানো, তারপরে হচ্ছে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে, আবিষ্কার পদ্ধতির মাধ্যমে, প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে। সংশোধনমূলক শিক্ষার ক্ষেত্রেই বলো, যে কোনো শিক্ষার ক্ষেত্রেই বলো, বারবার একটা কথা তোমাদের বলেছি, যখনই থাকবে অপশানে বাস্তবের সাথে সংযোগ করিয়ে পড়ানো অথবা হচ্ছে কন্টেক্সচুয়াল, তাহলে সেই কন্টেক্সচুয়ালি আনসারটা হবে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। হাতে কলমে কাজের সুযোগ রয়েছে সমস্যা সমাধান পদ্ধতিতে, প্রজেক্ট পদ্ধতিতে, বক্তৃতা পদ্ধতিতে নাকি হচ্ছে সবকটি? হাতে কলমে কাজের সুযোগ রয়েছে কোন পদ্ধতিতে? হাতে কলমে সুযোগ রয়েছে কাজের কোন পদ্ধতিতে? হাতে কলমে অবশ্যই প্রজেক্ট পদ্ধতিতে কাজের সুবিধা রয়েছে, কারণ প্রজেক্ট পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেরা ডেটাগুলো কালেকশন করে এবং সেই ডেটা অ্যানালিসিস করতে পারে, অর্থাৎ হাতে কলমে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব, কর্ম সম্পাদন কোন পদ্ধতিতে রয়েছে? সমস্যা সমাধান, আবিষ্কার, প্রজেক্ট নাকি কম্পিউটার সহযোগী শিখন? কর্ম সম্পাদন সেই একই ব্যাপার, হাতে কলমে কাজ করাও যা, কর্ম সম্পাদনও তাই, মানে নিজেরা কাজ করতে পারবে কোন পদ্ধতিতে? এটার আনসার হচ্ছে এই একই হয়ে যাবে। কি আনসার হয়ে যাবে না প্রজেক্ট পদ্ধতিতে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। যে শিক্ষণ পদ্ধতি গণিত বিজ্ঞান উভয় ক্ষেত্রে প্রযোজ্য সেটা কি? প্রজেক্ট, সমস্যা সমাধান, আবিষ্কার নাকি সবকটি? গণিত এবং বিজ্ঞান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য যেটা, সেটা কি হবে? গণিত এবং বিজ্ঞান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য যে পদ্ধতিটা, সেটা হলো সমস্যা সমাধান পদ্ধতি। এই পদ্ধতিটা গণিতের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, বিজ্ঞানের ক্ষেত্রেও সেরকমই প্রযোজ্য। যে পদ্ধতিটি শিক্ষক কেন্দ্রিক, এটা আশা করি প্রত্যেকে আনসার দিতে পারবে। যে পদ্ধতিটি শিক্ষক কেন্দ্রিক কোনটা? বক্তৃতা, প্রতিপাদন উভয়ই নাকি কোনোটাই নয়? দেখো অ্যাকচুয়ালি কিন্তু বক্তৃতা প্রতিপাদন দুটোই হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, ঠিক আছে, কিন্তু কিছুটা হলেও শিক্ষার্থীর এনগেজমেন্ট ঘটে প্রতিপাদন পদ্ধতিতে, কিন্তু বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীরা পুরোপুরি ভাবেই নিষ্ক্রিয়, সেই জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো বক্তৃতা পদ্ধতি। ওকে ফাইন, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক, বক্তৃতা, প্রতিপাদন, আবিষ্কার নাকি সবকটি? কোনটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি? কোনটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি? আনসার করো। অবশ্যই এটা আবিষ্কার পদ্ধতিটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, বক্তৃতা বা প্রতিপাদন পদ্ধতি নয়। আবিষ্কার হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা হয় কিসে? বক্তৃতা পদ্ধতিতে, প্রতিপাদন পদ্ধতিতে, উভয় পদ্ধতিতে না কোনোটিতেই নয়?
শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা হয় কিসে? শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা হয় প্রতিপাদন পদ্ধতিতে। ঠিক আছে, বক্তৃতা পদ্ধতিতে শুধুমাত্র খুব জোর একটা ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয়, চক ডাস্টার ব্যবহার করা হয়, এর বেশি কিছু ব্যবহার করা হয় না। কিন্তু প্রতিপাদন পদ্ধতিতে চার্ট, মডেল, টিএলএম বা যদি কোনো মানে এক্সপেরিমেন্টাল ক্লাস হয় তো সেক্ষেত্রে এক্সপেরিমেন্টটা করে দেখাবেন শিক্ষক মহাশয়, তো এই সমস্ত কিছু ব্যবহার করা হয় প্রতিপাদন পদ্ধতিতে। নেক্সট প্রশ্নে যাব আমরা। তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণের উপর গুরুত্ব দেওয়া হয় সমস্যা সমাধান পদ্ধতিতে, প্রতিপাদন পদ্ধতিতে, বক্তৃতা পদ্ধতিতে নাকি আবিষ্কার পদ্ধতিতে? কিসে তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণের উপর গুরুত্ব দেওয়া হয় কোন পদ্ধতিতে? ডেটা কালেকশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস এই দুটো বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয় কোন পদ্ধতিতে? অবশ্যই এটার আনসার হবে সমস্যা সমাধান পদ্ধতিতে ডেটা কালেকশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিসের উপরে গুরুত্ব দেওয়া হয়। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। শিক্ষক কোনো প্রাথমিক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করলেন যে আজকে তোমাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কত? এটি হলো গণিত শেখার কি? গণিত খেলা, প্রত্যক্ষ অভিজ্ঞতা, পরোক্ষ অভিজ্ঞতা নাকি কোনোটাই নয়? শিক্ষক কোনো প্রাথমিক শিক্ষার্থীকে জিজ্ঞেস করলেন আজকে তোমাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কত? এটি হলো গণিত শেখার কি? প্রত্যক্ষ অভিজ্ঞতা, পরোক্ষ অভিজ্ঞতা, গণিত খেলা না কোনোটাই নয়? অবশ্যই হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা। জিজ্ঞাসা করছে যে তোমাদের ক্লাসে কজন স্টুডেন্ট আছে, তো সেক্ষেত্রে আনসারটা দিতে হবে। আনসার তো তারা গুণে বলে দেবে, তো সেটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হলো গণিত শিক্ষণের আধুনিক পদ্ধতি কোনটা? প্রতিপাদন, কম্পিউটার সহযোগী শিখন, আরোহী পদ্ধতি নাকি অবরোহী পদ্ধতি? গণিত শিখনের আধুনিক পদ্ধতি কোনটা? সব থেকে বেশি আধুনিক হলো কম্পিউটার সহযোগী শিখন, যেটা একদম বর্তমানে চলছে কম্পিউটার সহযোগী শিখন। আরোহী, অবরোহী এবং প্রতিপাদনের থেকে আরো বেশি আধুনিক পদ্ধতি। নেক্সট প্রশ্নে যাব আমরা। গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি যতটা সম্ভব কম করা উচিত? বক্তৃতা পদ্ধতি, প্রতিপাদন পদ্ধতি, সমস্যা পদ্ধতি নাকি উপরের সবকটি? কোন পদ্ধতিটা সব থেকে কম করা উচিত গণিত শিক্ষার ক্ষেত্রে? দেখো, বক্তৃতা পদ্ধতি মানে হচ্ছে সবটাই ডিপেন্ড করছে টিচারের ওপর। এখানে শিক্ষার্থীদের কোনো ভূমিকা থাকে না, নিষ্ক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এবং গণিত একটা হাতে কলমে করার একটা শিখন বা একটা সাবজেক্ট বলতে পারি আমরা। সেক্ষেত্রে বক্তৃতা পদ্ধতিতে তো হাতে কলমের কোনো ব্যাপার নেই, কাজে এইটা হচ্ছে সব থেকে কম করা উচিত। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। গণিতের পাঠ্যক্রমের সুনির্দিষ্ট অংশ হলো পাঠ পরিকল্পনা, পাঠ্যজ্ঞানের মূল্যায়ন, পাঠদান কৌশল নাকি পাঠ্যসূচি? গণিতের পাঠ্যক্রমের সুনির্দিষ্ট অংশ কোনটা? গণিতের পাঠ্যক্রমের সুনির্দিষ্ট অংশ কোনটা? দেখো, পাঠ্যক্রমের সুনির্দিষ্ট অংশ, এখানে দেখো প্রথম অপশনে দিয়েছে পাঠ পরিকল্পনা, যেটা এন্টায়ারলি ডিপেন্ড করছে টিচারের উপর। টিচার কিভাবে পাঠটাকে মানে পাঠ্যক্রমটাকে পরিচালনা করাবেন সেটা পাঠ্য পরিকল্পনা টিচার করেন। পাঠ্যজ্ঞানের মূল্যায়ন সেটাও হচ্ছে একটা বোথ ওয়ে ফিডব্যাক সিস্টেম, অ্যাসেসমেন্টের পরে সিদ্ধান্ত গ্রহণ, যেটাকে আমরা মূল্যায়ন বলি, সেটাও টিচারের ওপর। এবং পাঠদান কৌশলটাও ডিপেন্ড করছে টিচারের ওপর। কিন্তু পাঠ্যসূচিটা হচ্ছে পাঠ্যক্রমেরই একটা অংশ, এবং পাঠ্যসূচিটা হচ্ছে যেরকম কারিকুলাম থাকে সেই অনুযায়ী হচ্ছে সিলেবাসটা থাকে, সেটাই হলো পাঠ্যসূচি, এবং এটা হলো পাঠ্যক্রমের একটা অংশ, এটা টিচারের কিছু বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। সংশোধনী শিক্ষায় শিক্ষার্থীদের বিষয় শেষে অনুশীলন করানো, ক্রমাগত অনুশীলনে রাখা, বাৎসরিক অনুশীলন, সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন, কোনটা করা উচিত?
সংশোধনী শিক্ষায় কোনটা করা উচিত? দেখো তিনটে বিষয় যেটা দিয়েছে, প্রথমে বলেছে বিষয় শেষে অনুশীলন, তারপরে বলেছে বাৎসরিক অনুশীলন, তারপর বলেছে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে অনুশীলন বা মূল্যায়ন, সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন। এই তিনটে বিষয় কিন্তু হচ্ছে ওরা মাঝখানে যদি পিছিয়ে পড়ে তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না যে কি কারণে ওরা পিছিয়ে পড়লো, ঠিক আছে? তো সেই জায়গায় যদি তাদেরকে ক্রমাগত অনুশীলনে রাখা হয় তাহলে অবশ্যই বুঝতে পারা যাবে যে কোন জায়গায় তাদের সমস্যা আছে এবং কেন পিছিয়ে পড়ছে। কাজে আনসার হচ্ছে বি, ক্রমাগত অনুশীলনে রাখা। প্রদর্শন পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা গৌণ, শিক্ষার্থীর কোনো ভূমিকা নেই, শিক্ষকের ভূমিকা মুখ্য, শিক্ষার্থীর ভূমিকা মুখ্য। প্রদর্শন পদ্ধতি বলতে ডেমনস্ট্রেশন পদ্ধতি, ঠিক আছে? ডেমনস্ট্রেশন পদ্ধতিতে কি হয় না, একটা কিছু জিনিস হয় হচ্ছে চার্ট বা টিএলএম অথবা হচ্ছে এক্সপেরিমেন্ট হলে সেটা টিচার দেখায় আর শিক্ষার্থীরা সেটাকে দেখে শেখে। কারণ অতগুলো শিক্ষার্থীকে সমস্ত রকম মেটেরিয়াল প্রোভাইড করার মতো ক্লাসে থাকে না, অত মানে স্কুলে অত মেটেরিয়াল থাকে না, সেই জন্য বাধ্য হয়ে টিচার এক্সপেরিমেন্ট করে, শিক্ষার্থীরা এগুলো দেখতে থাকে। তো তাহলে এখানে কি হলো, অবশ্যই হচ্ছে শিক্ষকের ভূমিকা মুখ্য। সেই জন্যই আমি বলেছিলাম যে শিক্ষার্থীর কোনো ভূমিকা নেই এটা কিন্তু বলা যায় না। যেরকম বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীর কোনো ভূমিকা নেই, কিন্তু এক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা আছে, সেটা গৌণ হলেও ভূমিকাটা আছে, কিন্তু এখানে শিক্ষকের ভূমিকা মুখ্য। এটাই হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব, শিক্ষার্থীর গণিত বিষয় ধারণার বিকাশ প্রাথমিকভাবে নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? সামাজিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ নাকি দৈহিক বিকাশ? গণিত বিষয়ে ধারণার বিকাশ নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? গণিত বিষয়ে ধারণার বিকাশ কোনটার সাথে সম্পর্কযুক্ত? তো যেহেতু গণিত সেহেতু লজিক্যাল বিষয়ের কথা বলেছে, তো সেই জন্য অবধারিতভাবে এটার আনসার হবে বৌদ্ধিক বিকাশ, ঠিক আছে? সামাজিক বিকাশ মানে যদি মানুষের সাথে মিথস্ক্রিয়া বা ভাষার ডেভেলপমেন্ট হতো, ভাষার ক্ষেত্রে এটা সামাজিক বিকাশ হতো, ঠিক আছে? দৈহিক বিকাশ তো বৃদ্ধি আমরা জানি, সেটা আলাদা জিনিস। আর প্রাক্ষবিক বিকাশ মানে হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? মানে আবেগ, রাগ, দুঃখ, উদ্বেগ এই সমস্ত জিনিসের বিকাশকে আমরা প্রাক্ষবিক বিকাশ বা প্রক্ষবিক বিকাশ বলতে পারি। নেক্সট হচ্ছে সমস্যা সমাধানমূলক পদ্ধতি স্তর, কোনটি সমস্যা সমাধান পদ্ধতি স্তর? সমস্যা সমাধান, সমস্যা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ নাকি সবকটি? কোনটি সমস্যা সমাধান পদ্ধতি স্তর? এক্ষেত্রে আনসার হবে কি? আনসার হবে অল আর কারেক্ট, ঠিক আছে? সবকটি ঠিক। সমস্যার সমাধান, সমস্যাকে বিশ্লেষণ করা, তথ্য সংগ্রহ করা, সবকটাই এখানে কারেক্ট আনসার আছে। নিচের কোনটি সঠিক নয়? সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হলো পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, শিক্ষকের দ্বারা রেটিং, ইউনিট টেস্ট। কোনটা সঠিক নয়? কোনটা সঠিক নয় আনসার করতে হবে, প্রত্যেকে আনসার করো কোনটা সঠিক নয়। সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলী পরিমাপের কৌশল কোনটা? পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, শিক্ষকের দ্বারা রেটিং নাকি ইউনিট টেস্ট? এখানে দেখো বলেছে সহপাঠক্রমিক কার্যাবলীর কথা বলেছে, তো সহপাঠক্রমিক কার্যাবলীর ক্ষেত্রে আমরা ইউনিট টেস্টের উপর সেরকম গুরুত্ব দিই না, কিন্তু পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, শিক্ষকের দ্বারা রেটিং এগুলো সবই কারেক্ট আছে, শুধুমাত্র ইউনিট টেস্টটা এখানে ভুল আছে। এটা যদি পাঠক্রমিক কার্যাবলী হতো তাহলে সেটা ইউনিট টেস্ট হতো, কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর জন্য এটা ইউনিট টেস্ট হবে না। নেক্সট চলে যাবো, নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? বিমূর্ততা, নির্ভুলতা, মৌলিকতা, ফলাফলের অনিশ্চয়তা। কোনটা গণিতের বৈশিষ্ট্য নয়? দেখো বিমূর্ততা অবশ্যই বৈশিষ্ট্য, আমরা গণিতকে লজিক্যালি ভাবি, তো এখানে তো টাচ করার কোনো ব্যাপার নেই। তো নির্ভুলতা এটাও ঠিক আছে, মৌলিকতা একটা মৌলিক বিষয় এবং যেটা অন্য সমস্ত বিষয়ের থেকে আলাদা, দ্যাট ইজ মৌলিকতা। কিন্তু ফলাফল তো নিশ্চয় থাকবে, ফলাফলের অবশ্যই একটা নিশ্চয়তা থাকবে, সঠিক ফলাফল আসবে, কিন্তু এখানে বলেছে ফলাফলের অনিশ্চয়তা, এটাই হচ্ছে বৈশিষ্ট্য নয়।
নেক্সট প্রশ্নে চলে যাব, গণিতের পাঠ্যক্রমের ব্যর্থতা বোঝা যায় কি দেখে? গণিতের বহুল ব্যবহার, গণিতের পরিসংখ্যান, গণিতের সাফল্য, গণিতের অসফলতা। পাঠ্যক্রমের ব্যর্থতা বোঝা যায় কি দেখে? আনসার করো। গণিতের পাঠ্যক্রমের ব্যর্থতা বোঝা যায় কি দেখে? অবশ্যই অসফলতা দেখে। যদি গণিতে কেউ অসফল হয় তো সেক্ষেত্রে পাঠ্যক্রমের ব্যর্থতা বোঝা যায়। বহুল ব্যবহার, পরিসংখ্যান এবং সাফল্য এগুলো সবই পজিটিভ সেন্স দিচ্ছে, তো নিশ্চয়ই পাঠ্যক্রম ব্যর্থ হলে এই পজিটিভ সেন্সগুলো আসতো না, কাজেই অসফলতা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব, যে পদ্ধতিতে তথ্য সংগ্রহের উপর সব থেকে বেশি গুরুত্ব আরোপ করা হয় সেটা কি? পরীক্ষামূলক পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি নাকি প্রকল্প পদ্ধতি? যে পদ্ধতিতে তথ্য সংগ্রহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় সেটা কি পদ্ধতি? সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় সেটা কি পদ্ধতি? যে পদ্ধতিতে তথ্য সংগ্রহের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় সেটা হলো সমস্যা সমাধান পদ্ধতি। কারণ হচ্ছে এখানে আমরা কি করব? তথ্য সংগ্রহ করব, তাই তো, ডেটা কালেকশন করব। এটা হয়ে যাবে কি পদ্ধতি? সমস্যা সমাধান পদ্ধতি। ডেটা কালেকশনের উপর গুরুত্ব আরোপ করা হয়। নেক্সট প্রশ্নে চলে যাব, সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য কি? মানে সামেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? কোনো একটি কোর্সে শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করেছে তা দেখা। কোর্সের পূর্বে যে উদ্দেশ্য অর্জন করতে পারে, শিখন প্রক্রিয়া চলাকালীন যে উদ্দেশ্য অর্জন করে, কোনোটাই নয়। কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ সমষ্টিগত মূল্যায়নের ক্ষেত্রে? অবশ্যই একটা কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করতে পেরেছে সেটা খুঁজে বার করা এবং শেষে দেখা হচ্ছে সমষ্টিগত মূল্যায়নের বৈশিষ্ট্য। গণিত শিক্ষার ব্যবহারিক কার্যাবলী, যেটাকে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ক বলি, এর প্রয়োজনীয়তা রয়েছে, কথাটি কি আংশিক সত্য, ভুল, সঠিক নাকি সম্পূর্ণ অবাস্তব? প্র্যাকটিক্যাল ওয়ার্কের প্রয়োজনীয়তা আছে কি নেই গণিত শিক্ষায়? অবশ্যই প্র্যাকটিক্যাল ওয়ার্কের প্রয়োজনীয়তা আছে। প্র্যাকটিক্যাল ওয়ার্ক করলে তবেই আমরা গণিত বিমূর্ত যে বিষয়টা সেটাকে মূর্ততে কনভার্ট করতে পারি এবং কিছুটা হলেও আমরা হাতে কলমে কাজ করার সুযোগ পাবো প্র্যাকটিক্যালে। না হলে তো সবটাই টিচার সেন্টার্ড হয়ে যাবে, তাই না? নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন পরস্পরকে সাহায্য করে, বিপরীত ভূমিকা পালন করে, উভয় ভূমিকা একই ধরনের কৌশল ব্যবহার করে। নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন কি করে? নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন হচ্ছে পরস্পরকে সাহায্য করে। নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন বিষয়টা কি? নিরবচ্ছিন্ন মূল্যায়নের মধ্যে দুটো মূল্যায়ন পড়বে, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটা বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ যেটা আছে, এই দুটো জিনিস পড়বে নিরবচ্ছিন্নর মধ্যে। মানে কন্টিনিউয়াস যে ব্যাপারটা চলবে, সারা বছর ধরে ফর্মেটিভ চলবে এবং বছরের শেষে সামেটিভ হবে। এবং হচ্ছে সামগ্রিক মূল্যায়ন বা যেটাকে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলবো, সেইটার মধ্যে স্কলাস্টিক নন স্কলাস্টিক দুটো বিষয়, অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা বলবো বিষয় ভিত্তিক এবং তার সাথে সাথে আরো যে সহ পাঠ্যক্রমিক বা সহ বিষয় ভিত্তিক যে কার্যাবলী, সমস্ত জিনিসটার মূল্যায়ন, এবং এর ফলে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের সহায়তা হবে এবং পরস্পরকে সাহায্য করে। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে চলে যাব, পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ আগ্রহ সঞ্চারক নির্ধারকগুলি কি? স্বনির্ভরতা, তাৎপর্যপূর্ণতা, উপযোগিতা নাকি সবকটি? পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ আগ্রহ সঞ্চারক নির্ধারক কোনটা? অল আর কারেক্ট এক্ষেত্রে, ঠিক আছে? সবগুলি হচ্ছে কারেক্ট আনসার। কেন সবগুলি কারেক্ট আনসার? স্বনির্ভর করে তুলতে সাহায্য করে শিক্ষার্থীকে পাঠ্যক্রম, তাৎপর্যপূর্ণ থাকে এবং এর একটা উপযোগিতা থাকে। সো অল আর কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব, গণিত হলো পরিমাপ বিষয়ক বিজ্ঞান, সংগঠক সংক্রান্ত বিজ্ঞান, পরিবর্তন বিষয়ক বিজ্ঞান নাকি সবকটি? গণিত কি
অবশ্যই এখানে আনসার হয়ে যাবে সবগুলি, কারণ পরিমাপ, সংগঠন, পরিবর্তন অল আর কারেক্ট ক্ষেত্রে। ঠিক আছে, পরিমাপ করি আমরা কোনো বিষয়, তারপরে হচ্ছে সংগঠন করা হয়, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ওয়েতে, অর্ডারলি ওয়েতে সাজিয়ে সংগঠন করা হয়। এবং অবশ্যই পরিবর্তন করতে পারি কোনো একটা বিষয় স্থানের সম্পর্কে বা সংখ্যাগত যে পরিবর্তন, এটা হলো গণিতের এটাই হচ্ছে গণিত, সেই জন্য সবকটাই কারেক্ট। পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটা? শিশু কেন্দ্রিকতা, বৈচিত্র্যের নীতি, সমাজ কেন্দ্রিকতা, না সবকটি? পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটা? পাঠ্যক্রমের যে বিষয় নির্বাচন করব সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটা হবে? সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক হবে সবকটি। কেন সবকটি? না, কারণ শিশু কেন্দ্রিকতা, বৈচিত্র্যের নীতি, সমাজ কেন্দ্রিকতা সবকটাই এক্ষেত্রে পজিটিভ সেন্স দিচ্ছে, সেই জন্য সবকটাই হচ্ছে কারেক্ট আনসার। কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকবে আধুনিক পদ্ধতিতে, প্রাচীন পদ্ধতিতে, প্রযুক্তি নির্ভর, নাকি বি ও সি উভয়? কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি কিভাবে থাকবে বা জ্যামিতি কোথায় থাকবে? অবশ্যই এটার আনসার হবে আধুনিক পদ্ধতিতে জ্যামিতি থাকবে। নেক্সট প্রশ্নে চলে যাব, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের নির্ণয় কে করেছেন? আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, নাকি শ্রীধর আচার্য? বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল কে নির্ণয় করেছে? বৃত্তের ভেতরে যে চতুর্ভুজ থাকে সেটার ক্ষেত্রফলের নির্ধারণ করেছেন ব্রহ্মগুপ্ত। ওকে, বি হচ্ছে কারেক্ট আনসার, ব্রহ্মগুপ্ত হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা, সমবাহু ত্রিভুজের অন্তর ব্যাসার্ধ বহির ব্যাসার্ধের অনুপাত কি? বা অনুপাত হলো 2:3, 1:3, 1:2, নাকি 3:2? সমবাহু ত্রিভুজের অন্তর ব্যাসার্ধ এবং বহির ব্যাসার্ধ, মানে ধরো এখানে পরিবৃত্ত আর অন্তর্বৃত্তর একটা কনসেপ্ট আসে, এখানটায় ভেতর দিয়ে একটা যাবে বৃত্ত যেটাকে আমরা অন্তর্বৃত্ত বলি, আর এই বাইরে দিয়ে আর একটা বৃত্ত যদি যায় সেটাকে আমরা পরিবৃত্ত বলি। এবার এই যে অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ আর বহির্বৃত্তটার ব্যাসার্ধ, এটার অনুপাত কি হবে? তো এখানে দেখতে পাচ্ছি অন্তর ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে বাহুর সমদ্বিখণ্ডক, আর বহির ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তো এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তো সেখান থেকে যদি আমরা এর ক্যালকুলেশনটা করতে পারি তো সেক্ষেত্রে যেটা আনসার হবে সেটা হচ্ছে 1:2, অর্থাৎ অন্তর ব্যাসার্ধটা হচ্ছে 1 হলে বহির ব্যাসার্ধটা এর ডাবল হবে, অর্থাৎ যেটাকে আমরা 1:2 বলতে পারি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাথমিক স্তরে গণিতের গুরুত্ব কি? সাংস্কৃতিক, সামাজিক, ধার্মিক, নাকি মানসিক? প্রাথমিক স্তরে একদম হচ্ছে প্রথম বা প্রাথমিক স্তরে অবশ্যই সেটা হয়ে যাবে মানসিক, তাই তো। এখানে সাংস্কৃতিক, সামাজিক বা ধর্মীয় কোনো বিষয় আসবে না, যেটা হবে সেটা হচ্ছে মানসিক। নেক্সট প্রশ্ন, হকবেনের মতে গণিত হলো সভ্যতার দর্পণ, যেটা আগের বারে প্রশ্ন এসেছিল। এই বক্তব্যটি গণিতের কোন মূল্যকে নির্ধারণ করে? সাংস্কৃতিক মূল্য, সামাজিক মূল্য, শৃঙ্খলাগত মূল্য, নাকি কোনোটাই নয়? তো এখানে দেখো একদম আনসার দিয়েই দিয়েছে প্রশ্নের মধ্যে, সভ্যতার দর্পণ। তো সভ্যতা শব্দের অর্থ কি? সভ্যতা মানেই হয়ে যাবে এটা সাংস্কৃতিক মূল্যকে নির্ধারণ করে। বোঝা গেছে আশা করি। নেক্সট প্রশ্নে চলে যাব, প্রাথমিক স্তরে গণিত শিক্ষক শিক্ষিকার মধ্যে পাওয়া সবথেকে বড় সমস্যা কোনটি? শিক্ষা বিজ্ঞানগত প্রশিক্ষণের অভাব, প্রস্তুতির অভাব, অফিসের তথ্য নিয়ন্ত্রণের ব্যস্ততা, কোনোটাই নয়। প্রাথমিক স্তরে গণিত শিক্ষক শিক্ষিকার মধ্যে পাওয়া সবচেয়ে বড় সমস্যা কোনটি? প্রাথমিক স্তরে গণিত শিক্ষক শিক্ষিকার মধ্যে পাওয়া সবথেকে বড় সমস্যা হচ্ছে শিক্ষা বিজ্ঞানগত প্রশিক্ষণের অভাব, মানে যে জিনিসটাকে আমরা বলি পেডাগজি। ঠিক আছে, পেডাগজি।
পেডাগজিক শব্দের অর্থ কি? শিক্ষা বিজ্ঞান, ঠিক আছে। অর্থাৎ শিক্ষা দেওয়ার ক্যাপাসিটি বা শিক্ষা দেওয়ার ক্ষমতা, একটা শিক্ষকের বিষয়গত জ্ঞান থাকবে, যে গণিত নিয়ে এমএসসি করবে তার অবশ্যই বিষয়গত জ্ঞান থাকবে, কিন্তু সেই বিষয়গত জ্ঞানটাকে সে শিক্ষার্থীদের মধ্যে কতটা ট্রান্সফার করতে পারবে, সেই জিনিসটাই হলো শিক্ষা বিজ্ঞানগত প্রশিক্ষণ বা পেডাগজিক নলেজ। এই পেডাগজিক নলেজটার মধ্যেই সমস্যা দেখতে পাওয়া যায়, সেই জন্যই এখন ডিএলএড এবং বিএড এই ডিগ্রিগুলো করানো হচ্ছে। কি শেখানোর জন্য? কিভাবে পড়াতে হয় সেটা শেখানোর জন্য, শিক্ষা বিজ্ঞানকে শেখানোর জন্য, পেডাগজিক নলেজকে তৈরি করার জন্য। আশা করি বোঝা গেছে। নেক্সট হচ্ছে গণিত শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে একটি স্বাধীন চল শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম নাকি পাঠ্যসূচি? অবশ্যই এটা তোমরা প্রত্যেকেই জানো, কোনটা নির্ভরশীল চল, কোনটা স্বাধীন চল এবং কোনটা মধ্যবর্তী চল, এগুলো প্রত্যেকটাই তোমাদের পড়ানো হয়ে গেছে। তো স্বাধীন চল হবে কি না, শিক্ষক হচ্ছে স্বাধীন চল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একটি নিরেট গোলকের তল কয়টা হয়? নিরেট গোলক বলেছে, ঠিক আছে। তলের সংখ্যা সবসময় একটি হবে এবং যেটা বাইরের তলটা হবে, ঠিক আছে। আর যদি বলতো যে ফাঁপা গোলক, তাহলে কিন্তু ভেতরে একটা তল থাকছে, বাইরে একটা তল থাকবে, দুটো তল হতো, ঠিক আছে। নেক্সট কি বলেছে? সংশোধনমূলক শিক্ষাদান হবে দর্শন অনুযায়ী, সামাজিক নীতি অনুযায়ী, মনোবিজ্ঞান অনুযায়ী নাকি বিজ্ঞান অনুযায়ী? রেমিডিয়াল টিচিং কিরকম হবে? সংশোধনমূলক শিক্ষাদান অবশ্যই হবে মনোবিজ্ঞান অনুযায়ী, বা যে শিক্ষার্থীদের যাতে বুঝতে পারে, ঠিক আছে, সাইকোলজিক্যাল, যেটাকে আমরা মনোবিজ্ঞান, তাদের কি সমস্যা হচ্ছে সেটাকে বুঝে সেই সমস্যার সমাধান করতে পারাই হচ্ছে মনোবিজ্ঞান অনুযায়ী শিক্ষা। সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য কি? এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য, এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে শ্রেণী সমতুল্য করতে, পিছিয়ে আনা, পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য নাকি সবকটি? অবশ্যই রেমিডিয়াল টিচিং কি করবে না, পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করবে বা আলাদা করে তাদেরকে ক্লাস দিয়ে তাদেরকে বোঝাবে, বা যে জায়গায় ডাউট আছে সেই জায়গাগুলোকে ক্লিয়ার করবে, এটাই হচ্ছে রেমিডিয়াল টিচিং। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের, একজন প্রাথমিক শিক্ষার্থী ত্রিভুজ চতুর্ভুজের চিত্র সঠিকভাবে আঁকতে পারছে, সুতরাং তার গণিতে কিসের উপরে বিকাশ ঘটেছে? জ্ঞানের, প্রয়োগের, বোধের নাকি দক্ষতা? একটা বিষয় মনে রাখবে, 4 রকমের প্রশ্ন হয়, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক প্রশ্ন। জ্ঞানমূলক মানে হচ্ছে মেমোরি, ঠিক আছে, অর্থাৎ তুমি যেটা জানো, যেমন ধরো সংজ্ঞা, কোনো একটা জিনিসের তুমি সংজ্ঞা দিচ্ছ, সংজ্ঞা সবসময় জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে। এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপ্ট, কনসেপ্ট মানে হচ্ছে বোধমূলক প্রশ্ন, এটা ডিরেক্টলি তুমি মুখস্থ যেটা করে এসেছো সেটার উপর হবে না। ধরো তুমি অঙ্ক, দুটো অঙ্ক, ধরো তোমাকে আমি বলছি একটা প্রশ্ন, ধরো তোমাকে বললো যে শিরা আর ধমনির পার্থক্য লিখতে, এবার তুমি শিরার বৈশিষ্ট্য জানো, ধমনির বৈশিষ্ট্য জানো, তো তাহলে তুমি দুটো থেকে পার্থক্য করলে তাহলে কিছুটা হলো তোমার ধারণা বা কনসেপ্ট থেকে তুমি প্রশ্নের উত্তরগুলো পেলে, মানে এখানে ধরো আনসার হবে পার্থক্য, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে বোধমূলক। প্রয়োগমূলক মানে হচ্ছে পুরোটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে তুমি যেগুলো জেনেছো, শিখেছো, সেটাকেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ধরো তোমাকে একটা অঙ্ক দেয়া হলো, তুমি এই সূত্রটা জানো, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তুমি জানো। এবার তোমাকে অঙ্ক করতে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, এইটা সমান কত? তাহলে এই সূত্রটা তোমাকে এখানে অ্যাপ্লাই করে এটা করতে হবে। এই ধরনের প্রশ্ন হচ্ছে প্রয়োগমূলক। আর দক্ষতামূলক মানে হচ্ছে স্কিল বেসড, স্কিল বেসড প্রশ্ন মানে হচ্ছে ছবি আঁকার প্রশ্ন, ছবি যেখানে আঁকার প্রশ্ন থাকবে সেই ধরনের প্রশ্নগুলোকে আমরা স্কিল বেসড বলবো। যেমন হচ্ছে জ্যামিতির বিভিন্ন ছবি আঁকা, বা হচ্ছে বায়োলজিতে আমাদের ছবি আঁকার প্রশ্ন হতো, এইটাকে আমরা স্কিল বেসড বা দক্ষতামূলক প্রশ্ন বলবো। কাজে এখানে বলেছে ত্রিভুজ চতুর্ভুজের চিত্র সঠিকভাবে করতে পারছে, সো আনসার হয়ে যাবে কি না দক্ষতামূলক প্রশ্ন বা স্কিল বেসড প্রশ্ন। আশা করি বোঝাতে পেরেছি। এখানে বিভিন্ন রকম উদ্দেশ্যগুলো দেওয়া আছে।
আর এই পুরো মেটেরিয়ালটা তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে সিআরপি একাডেমি ওয়েস্ট বেঙ্গল টেট যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো, তাহলেও তোমরা চ্যানেলটাকে পেয়ে যাবে। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম। টেক কেয়ার অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা।